বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প প্রতিবেশী। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। এমন ঘন পাতার আস্তরণ যে রোদ পৌঁছবার আগে অনুমতি চায় গাঢ় পাতার কাছে। দুই এক কুচি অভ্রের মতো আলোর রেখা পুরো জায়গাটা একটা স্থায়ী সুখের চাদরে মুড়ে রেখেছে। মন খারাপের মধ্যেও বিদিশা সেই নিবিড় ছায়াকে অনুভব করে। গভীরতর খানাখন্দ ঠান্ডা প্রলেপে ভরাট হয়ে যায়। একরাশ পাখির কিচিরমিচিরে এক বিষণ্ণ নীরবতার পাড় ভেঙে পড়ে ছলাৎ ছলাৎ। প্রাচীন গাছটার নিচে একটা পুরনো শ্যাঁতলা পড়া বেঞ্চিও পাতা আছে। সীমান্ত লাগোয়া ছোট্ট লোকালয় গহীনপুর। বিদিশা এই গহীনপুর হাসপাতালের ডাক্তার। 1 মাস হলো বদলি হয়ে এসেছে। কোনো এক সময়ের উদার মনের জমিদার তাঁর বিশাল বসতবাটি হাসপাতালকে দান করে গিয়েছেন। এই বিরাট চৌহদ্দির অনেকটা অংশে কেউ আর আসে না। সেখানে গাঢ় ছায়া মেলে বৃদ্ধ বনস্পতিরা দাঁড়িয়ে আছে সেই কবে থেকে। রাতে শিয়াল ডাকে, দিনের বেলা বেজি পরিবার নিয়ে ঘুরে বেড়ায়। একটা বুড়ো দাঁড়ার সাপ বুকে হেঁটে চলে। শালিকরা এসে হুজ্জুতি করে, ঠোকরায়। সাপটা কিছু বলতে পারে না, চুপ করে থাকে। পাখির দল চলে গেলে আবার যেমন এসেছিল তেমনভাবে ঝোপ ঝাড়ে ঢুকে যায়। বিদিশা প্রতিদিন সকালে এখানে এসেই বসে। পরপর কয়েকটা ফোন করে। এই তার দিন শুরু হওয়ার নিয়ম। প্রথমে কলকাতায় ছেলের খবর নেয়। 5 বছরের সুসেন থাকে ওর আয়ামাসি জয়মালার কাছে। জয়মালা না থাকলে যে কি হতো বিদিশা জানে না। সুসেন আর 5টা বাচ্চার মতো নয়। ওর মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ দেখা দিয়েছে। খুব গম্ভীর বাচ্চা, কম কথা বলে, সব সময় নিজেকে নিয়েই আছে। ওর মাকেও চাই না। সুসেনের জন্য একটা কষ্টের পাথর বুকের উপর চেপে বসে আছে সব সময়। আরও খারাপ লাগে, সুসেন এটা বুঝতেও পারে না। নিজের পৃথিবীতে ও ভালোই আছে। মা হিসেবে, ডাক্তার হিসেবে বিদিশার নিজের ওপর নিজেরই ঘৃণা জন্মায়। ওর জন্যই সুসেন এমন হয়েছে বলে ভাবে। এরপরে ফোন করে সুসেনের বাবা দেবাশিসকে। দেবাশিসও ডাক্তার। দেবাশিসের কর্মস্থল অন্য জেলায়। দুইজনে এইভাবে প্রায় 7 বছর কাটিয়ে এবারে ভেবেছিল এক শহরে বদলি হবে। কিন্তু বিদিশাকে গহীনপুরের মতো প্রান্তিক জায়গায় চলে আসতে হলো। শ্বশুর শাশুড়ি কলকাতার কাছেই থাকেন। তবু সুসেনকে জয়মালার দায়িত্বে রেখে ও যেন বেশি নিশ্চিন্ত থাকে। হাসপাতালের মূল ভবনের একদিকে বহির্বিভাগ। সেখানে গ্রামের অসুখে পড়া মানুষজন এসে লাইন দেয়। সীমান্ত লাগোয়া জনপদ হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকেও অনেক মানুষ চিকিৎসার আশায় এখানে আসেন। যাদের সামর্থ্য আছে তারা আরও উন্নত চিকিৎসা ব্যবস্থার খোঁজে পাড়ি জমান মাদ্রাজ, মুম্বাই বা কলকাতা। শিরিন এমনই একজন মানুষ। সীমানা ডিঙিয়ে গহীনপুরে এসেছে চিকিৎসার জন্য। 28 পেরিয়ে 29-এ পা দিয়েছে। বিয়ে হয়েছে প্রায় 8 বছরের ওপরে। এখনো সন্তানাদি হয়নি। চিকিৎসার জন্য এইদিকে এসেছে। সীমান্ত লাগোয়া গহীনপুরের হাসপাতালেই একজন মহিলা ডাক্তার আছে জেনে এখানেই থেকে গেছে। ঘর ভাড়া করেছে হাসপাতালের পাশেই। পাখিগুলো এত কি কথা বলে, নিজেদের কথা নিজেরা শুনতে পায় বা বুঝতে পারে
সবাই মিলে এমনভাবে একসঙ্গে কথা বললে কে কাকে কি বলতে চাইছে কি করে বোঝে? 7-5 ভাবতে ভাবতে হাসপাতাল চত্বরে ঘুরতে আসে শিরিন। সিং দরজার পাল্লা কবেই ভেঙে গেছে, যে কেউ ভেতরে চলে আসতে পারে। মাঝখানে একটা বড় পুকুর আছে, পুরনো চাঁপা গাছের ডাল জলের উপর হেলে রয়েছে। কবেকার পুরনো সিঁড়ির ধাপগুলো অবিন্যস্ত শ্যাওলায় পেছল, ইট খসে জায়গায় জায়গায় গর্ত দেখা যায়, পায়ে পায়ে ক্ষয়ে ক্ষয়ে ঢালু হয়ে গেছে। নিশ্চয়ই কোনো এক সময়ে জমিদার বাড়িতে ব্যস্ততা ছিল, পুকুর ঘাটে বউ ঝিয়েরা নাইতে আসতো, জামা কাপড় কাচত। ভেবে ভেবে কেমন অবাক লাগে শিরিনের। হুশ করে এত দোর্দণ্ড প্রতাপ পরিবার কেমন ফুরিয়ে যায়। সময়ের কাছে কোনো ফেরেস্তার কোনো বল খাটে না। দূরে ঝোপঝাড়ের ভেতর একটা পুরনো বেঞ্চের উপর কে একজন বসে আছে, পরনে একটা ধূসর সালোয়ার কামিজ। প্রথমে একটু থমকে যায়, এত ভোরে এই গাছগাছালির আবরণের অভ্যন্তরে কোনো মানুষের দর্শন পাবে সে ভাবতে পারেনি। একটু কাছে যেতে বুঝতে পারে হাসপাতালের ডাক্তার আপা। কয়েকদিন আগে এঁকেই দেখাতে এসেছে। শিরিন পায়ে পায়ে একটু এগিয়ে এসে বলে, আপা কি এইখানে থাকেন? তারপরে একটু থেমে বলে, আপা বললাম বলে কিছু মনে করেননি তো দিদি? বিদিশা ফোন রেখে একটু অন্যমনা হয়ে বসেছিল। পুকুরের দিক থেকে শিরিনকে আসতে দেখে অবাক হয়ে গিয়েছে। হেসে জবাব দেয়, না না, মনে করব কেন, মিষ্টি লাগে শুনতে। শিরিন বলে, এত ভোরবেলা আপনি কি এখানেই থাকেন? আমার বাড়ি কলকাতায়, ডিউটির কদিন হাসপাতালের পাশেই থাকি। কোয়ার্টার আছে, তবে সেটা বাসযোগ্য নয়। তুমি কোথায় থাকো? শিরিনের ঠিকানা শুনে বুঝল ওর বাড়ির আশেপাশেই হবে। এই মেয়েটির সঙ্গে কিছুদিন আগেই আউটডোরে পরিচয় হয়েছে বিদিশার। এই আধা গ্রাম্য পরিবেশে ওকে যেন মানায় না। ওপার থেকে এদেশে আসা এমন পেশেন্টের সাধারণত মাদ্রাজ গন্তব্য হয়। এত ভোরবেলায় হাসপাতালের এই অংশে মাঝে মাঝে বিদিশা হাঁটতে আসে। একটু পরই সারাদিনের কাজ শুরু হয়ে যাবে। শিরিনের চেহারায় আলগা আভিজাত্য আছে। এত সকালেও বেশ পরিপাটি করে শাড়ি পরেছে। বিদিশা জিজ্ঞেস করে, তুমি কি এখন এখানেই থাকবে? ভাবছিলাম অ্যাপেলোতে যাব। আমার হাজব্যান্ড এখনো আসতে পারেনি, অফিস থেকে ছুটি পায়নি। তার মধ্যে অভিবাসন কাউন্টারে স্থানীয় মানুষেরা আপনার খুব প্রশংসা করছিল, তাই ভাবলাম আপনার কাছেই কয়েকদিন চিকিৎসা করাই। বিদিশা বলে, এই চিকিৎসা তো সময় সাপেক্ষ, তুমি বা তোমার হাজব্যান্ড এতদিন সময় পাবে? শিরিন বড় করে হাসে। বিদিশা ওর সারিবদ্ধ সুন্দর দাঁতগুলো দেখতে পায়। একটু থেমে বলে, তোমার রিপোর্টগুলো এসে গেলে আমি ওষুধ দিয়ে দেব, সেগুলো মাস দুয়েক খেয়ে আমাকে জানালেই হবে। আর এই চিকিৎসার জন্য তোমাদের দুজনকে নিয়ম করে একসঙ্গে থাকতেও হবে। অতদিন ধরে বিদেশে পড়ে থাকলে তো হবে না। শিরিন মেয়েটি একটুতেই হাসে। বিদিশার ভালো লাগে। শিরিন বলে, পশ্চিমবাংলা আমার বিদেশ বলে মনে হয় না। একই রকম গাছ, একই রকম ছায়া, একই মানুষ আর একই ভাষা। এখানে থাকা আর যশোর বা ঢাকায় থাকা আমার কাছে সমান। বিদিশার ভালো লাগে। সকালে সুসেনের জন্য যে চাপ জমেছিল, এই মেয়েটির সঙ্গে কথা বলে যেন তার অনেকটা কমে যায়। ডাক্তার আপার সঙ্গে কথা বলতে পেরে শিরিনেরও ভালো লাগে। জানেন আপা, আমাদের এক পরিচিত বাড়ির উঠোনে কামরাঙা গাছ আছে। আমার তো এমন ভোরে ওঠা অভ্যেস। সেদিন হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে কিছু সময়ের জন্য গিয়েছিলাম, একটা কাজও ছিল। গিয়ে দেখি উঠানে পাকা কামরাঙা ছড়িয়ে আছে। ঢাকা শহরে আজকের তারিখে
এই দৃশ্য বিরল। পুরনো দিনের বাড়ির ফটকের কাছে গাছ বোনার একটা প্যাটার্ন থাকতো। আমার পরিচিতের বাড়িতেও সেই রকম আছে। বিদিশা বলে, ঠিকই বলেছ, আগের কলকাতাতেও এমন উঠোন, বাগান, গাড়ি বারান্দা নিয়ে বাড়ি ছিল। শিরিন বলে, আমি পুরো উঠোন, বারান্দা, দরদালান ঘুরে ঘুরে দেখছিলাম। উঠোনের কোণে মূল ফটকের কাছে দীর্ঘ দেখি কামরাঙা গাছটা কেমন বেহিসাবে ফল ফলিয়ে যাচ্ছে, পাকা হলদে হলদে কামরাঙা। আমাকে কয়টা পাকা কামরাঙা পেড়ে দিতে ওদের অনুরোধ করলাম, ওরাও সাগ্রহে দিল। ফেরার পথে কিছু মিছু বাজার করারও ছিল, সেসব সেরে বাড়ি ফিরে কুটনো কাটা, রান্না করা, ফ্রিজে রাখা ইলিশ মাছের মাথা, লেজা, কানকো নামালাম। কেবল নিজের জন্য, হ্যাঁ, কেবল নিজের জন্য রান্না করলাম কামরাঙা দিয়ে বেগুন ইলিশ। ফরিদ তো বেশি সময় অফিস ট্যুরে থাকে। পাকা কামরাঙাগুলো এত মিষ্টি ছিল যে তরকারিটাই মিষ্টি হয়ে গেল। বিদিশা মন দিয়ে শুনছিল। তুমি রান্না করতে ভালোবাসো? শিরিন হেসে বলে, ওই আর কি, ছেলে মেয়ে নাই, এইসব করে সময় কাটাই। বাহ, তাহলে তোমার হাতের রান্না খেতে হবে তো। আমি এখানেই থাকি, পরপর কয়েকদিন ডিউটি করে কলকাতা ফিরে যাই। শিরিন খুশি হয়, নিশ্চয়ই আপা, মনে হচ্ছে আমার বাসাও আপনার বাসার কাছে। এর মধ্যে ফরিদ ফোন করে। শিরিন তার দিনের হিসেব দেয়। ফোন শেষ হলে দুজনে উঠে দাঁড়ায়। বিদিশাকে তৈরি হয়ে বহির্বিভাগে আসতে হবে। হাসপাতাল ছোট হলেও সকালে লম্বা লাইন পড়ে। বিদিশা থাকার জন্য কাছাকাছি অঞ্চলের মেয়ে, বউ এরা বেশি দেখাতে আসে। পরপর ৫৫ জন পেশেন্ট একটানা দেখে চেয়ার থেকে ওঠে বিদিশা। কোমর আজ ধরে গেছে। আয়া জয়িতা এসে বলে, দিদি আর একটু চা করে দিই। বহির্বিভাগ থেকে উঠে নিজের ঘরে আসে বিদিশা। ঘরটা বড় অগোছালো। বিদিশা এটাকে নিজের বাসা বলে ভাবতে পারেনি। আশা করে আছে যে কোনো দিন বদলির অর্ডার চলে আসবে। সেই কটা দিন মাথা গোঁজার আস্তানা। 4 দিনের পোশাক ব্যাগে ভরে নিয়ে আসে। প্রতিদিন একটা করে বার করে, আর বাসি পোশাক দলা করে এক কোণে রেখে দেয়। সপ্তাহান্তে বাড়ি ফিরে সব একসাথে ওয়াশিং মেশিনে ফেলবে। টেবিলে কয়েকটা বই, মেডিকেল জার্নাল, ওষুধের বাক্স, স্টেথো, বিপি মেশিন, ডাঁই করা। সেখানেই চা দিয়ে গেছে। বিদিশা জানলা দিয়ে বাইরে তাকায়। বড় বড় গাছের ফাঁকে অনেকটা রোদ এসে পড়েছে। হাসপাতালের উল্টো দিকে ওষুধের দোকান, চায়ের দোকান, কয়েকটা ভাতের হোটেল। কাজ করতে বিদিশার ক্লান্ত মনে হয় না। কাজ থেকে বেরিয়ে এলেই একরাশ দুশ্চিন্তা চেপে ধরে। গহীনপুরের পোস্টিং নিয়ে ওপর মহলে চিঠি দিয়েছে। টানা 8 বছর এই রকমই একটা গ্রাম সুজাপুরের হাসপাতাল ডিউটি করে ভেবেছিল এবারে কলকাতায় বা কাছের মফস্বলে বদলি হবে, অন্তত ছেলেটার জন্য। দেবাশিস ওর হয়ে এতটুকু চেষ্টা করবে না, যেন একসঙ্গে থাকতে না পারার ছুতো। সুজাপুরে থাকতে প্রথম কয়েক বছর দেবাশিস প্রতিদিন রাতে একবার করে ফোন করত। এখন মনে পড়ে না বিনা কাজে কবে শেষ ফোন করেছে। বিদিশা নিজে থেকে প্রতিদিন সকালে একবার যোগাযোগ করে, ব্যাস ওইটুকুই। ঘরে এসে পিঠ টান করে শুয়ে থাকে বিদিশা। দুপুরে আর কিছু খেতেই ইচ্ছে করছে না। একটা কৌটোতে ওটস আছে। একটা পাত্রে কিছুটা ওটস নিয়ে ইন্ডাকশন ওভেনে জাল দিতে বসিয়ে দেয়। কতক্ষণ ঘুমিয়েছিল বিদিশা জানে না। দরজায় কেউ টোকা দিচ্ছে। উঠে গিয়ে দরজা খুলে দেখে শিরিন। অবাক হয়ে জিজ্ঞাসা করে, এ কি তুমি? শিরিন আবার সেই হাসিটা দিয়ে বলে, আমি আপনার পড়শি। একজনকে জিজ্ঞেস করতেই ঘর দেখিয়ে দিল। শিরিন এক ঝলক দেখেই বুঝতে পারে বিদিশার এখনো স্নান হয়নি, আর ইন্ডাকশন ওভেনের ওপর একটা পাত্রে ওটস ফুটে শুকিয়ে গেছে। ওইদিকে তাকিয়ে বলে, এটা বুঝি আপনার লাঞ্চ ছিল? চিন্তা করতে হবে না,
আমি একটু মাছ আর ভাত নিয়ে এসেছি, আপনি মাছ খান তো? বিদিশা কি বলবে বুঝতে পারে না, খুব ক্লান্ত মুখে বলে, একটু বসো, আমি স্নান করে আসছি। আমার ঘর খুব এলোমেলো, গুছানোর সময় পাই না, একটু কষ্ট করে বসো। একটু একটু করে শিরিন ঘর আর ডেস্কটা গুছিয়ে ফেলে। কতকটা নির্মমভাবে সে অনেক কাগজ, ক্লিপ, ওষুধের ফয়েল, ভেঙে যাওয়া দুল, চুড়ি ফেলে দেওয়ার জন্য আলাদা করে রাখল। স্নান সেরে বিদিশা অবাক, বাবা, তুমি তো খুব কাজের মেয়ে দেখছি। শিরিন কপট রাগ দেখিয়ে বলে, আপা, এভাবে আর জঞ্জাল জমাবেন না, একেবারেই না। বিদিশা হালকা হাসি মেখে বলে, জীবনের জঞ্জালগুলো থেকে মুভ অন করা তো এত সহজ না। টেবিলে না থাকলেও মনে রয়ে যায়, থেকে যায় কোনো নিউরনের সাবডিজিট সিনপসিসে। দুজনে মিলে মাছ ভাত খায়। অনেক দিন পর এমন তৃপ্তি করে খায় বিদিশা। শিরিন হাত ছুঁয়ে বললে, আমার মায়ের কথা মনে পড়ছে। সেদিন শিরিন চলে যেতে বিদিশা কেমন একটা ঘোরের মধ্যে রইল। মেয়েটা কোথা থেকে এসে কেমন আপন হয়ে গেল। পরদিন বহির্বিভাগে রোগী দেখতে দেখতে বারবার লাইনের দিকে তাকাচ্ছিল। বিদিশা এখন অপেক্ষা করে থাকে কখন শিরিন আসবে। শিরিনের রিপোর্ট এসে গেছে। সেই অনুযায়ী বিদিশা ওষুধ লিখে দেয়। বিকেলে বিদিশার ঘরে শিরিন এসেছে। আজ বেশ সুন্দর করে সেজেছে। যদিও প্রতিদিনই শিরিনের পোশাকে, চেহারায় একটা মার্জিত আবেদন থাকে। খুব উচ্চকিত নয়, ঝোপঝাড়ের আড়ালে গোপনে ফুটে থাকা বনফুলের মতো নরম তার আভা। শিরিন বলে, আপা, আজ আপনাকে সাজিয়ে দিই। বিদিশা হেসে ফেলে, দূর পাগলি, আমার কি সেই সুযোগ আছে না মানায়? শিরিন জোর খাটিয়ে বলে, খুব মানায়, একবার দেখুন না। এই বলে ওর ব্যাগ থেকে কিছু প্রসাধনের সামগ্রী বার করে আনে। আলতো করে চুল বেঁধে দেয় আর বেলফুলের মালা জড়িয়ে দেয় চুলে। বিদিশা অবাক হয়ে বলে, এই সব কোথা থেকে জোগাড় করলে? শিরিন ওর সেই সুন্দর দাঁতের হাসি বার করে বলে, আপা, প্রতিদিন তো চাঁদ বের হয় না, শুক্লপক্ষে তার উদ্ভাস দেখা যায়, তাতেও সময় সংক্ষিপ্ত। সেইটুকু সময়ের অনেকটা নিয়ে নেয় ট্রাফিক জ্যাম, দায়িত্ববোধ, আরও অনেক কিছু। মৃদু কিন্তু স্নিগ্ধ আলো হয়ে খোলা আকাশে আমাদের আর থাকা হয় না। আমরা ঘুরতে থাকি আমাদের গণ্ডিতে, ক্রমান্বয়ে ঘুরতেই থাকি। আমি তাই একটু সুযোগ পেলেই আলো হয়ে যাই, চাঁদের সঙ্গে দেখা করে আসি। এই বলে দুজনে ঘর থেকে বার হয়। প্রথমে বিদিশার একটু লজ্জা করছিল। এই হাসপাতাল চত্বরে ওকে সবাই সম্ভ্রমের চোখে দেখে, চশমা আঁটা ডাক্তার দিদি। আজ কিশোরীর মতো দুজনে পাতার মোড়কে ঢাকা পথে বের হয়। পায়ে পায়ে পুকুরটার কাছে যায়। আজ বোধহয় দ্বাদশী বা ত্রয়োদশী হবে। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব। একটা নরম জ্যোৎস্নায় গাছগাছালি কেমন মায়াময় লাগছে। চাঁপা গাছেও ফুল হয়ে আছে। খোঁপার বেল ফুলের সাথে চাঁপার গন্ধ মিশে কেমন মন এলোমেলো হয়ে যাচ্ছে। বিদিশা জিজ্ঞেস করে, ফরিদবাবু তোমায় খুব ভালোবাসেন, তাই না? শিরিন বলে, কি জানি, আমায় এখানে পাঠিয়ে দিয়ে এখনো আসার সময় করতে পারল না। এবার কিন্তু তোমাদের একসঙ্গে থাকতে হবে, না হলে ওষুধে কাজ হচ্ছে কি না বুঝতে পারবো না। শিরিন মাথা নিচু করে থাকে। বিদিশা বলে চলে, তোমার শরীরে তেমন কোনো অসুবিধা নেই। শিগগিরই তোমার ঘর আলো করে কেউ আসবে। তুমি কাকে চাও, ছেলে না মেয়ে? ঘাটের ওপর দুজনে এসে বসেছে। চাঁদের আলোতে সিঁড়ির ওপর জল রূপোর পাতের মতো ঝকঝক করছে। শিরিন মুখ তুলে বলে, মেয়ে চাই, আপনার মতো মেয়ে। আপা, যে কিনা নিজের ক্ষমতায় সব জয় করে নিতে পারবে। আমি আর জয় করতে পারলাম কোথায়? সব জায়গাতে হেরে বসে আছি। আমার যে একজন বর আছে,
আমি ফোন না করলে বুঝতে পারি না। দেবাশিসের সঙ্গে কতদিন যে একসঙ্গে থাকি না কে জানে। প্রাণে ধরে ছেলেটাকে পৃথিবীতে এনেছি, সে যেন আমায় চিনতেই পারে না। আর এমন একটা চাকরি, ছেলেকে যে সময় দেব তাও পারি না। এরপরে কোথায় জয় দেখলে? এবার আপনার বদলির অর্ডার ঠিক এসে যাবে, দেখবেন। বিদিশা হাসে। তোমার কথা যেন সত্যি হয়, না হলে আমার অন্য বদলির ব্যবস্থা করতে হবে। আমি সমস্ত সহ্যের সীমা পার করে এসেছি, আর পারছি না। শিরিন বলে, অন্য বদলি মানে? বিদিশা কিছু বলার আগেই ফরিদ ফোন করে। শিরিন ওকে ফিরে যাওয়ার কথা বলে। ওষুধ খেয়ে আবার 2 মাস পরে আসতে হবে। ফোন রেখে শিরিন বলে, ফরিদকে আসতে না করে দিলাম, আমি একাই ফিরে যেতে পারবো। পরের বার ওকে নিয়ে আসব। পরের বার হয়তো আমি এখানে থাকবো না। শিরিন জিজ্ঞাসু চোখে তাকায়। ওর বড় বড় চোখের পাতায় চাঁদের কুঁচি লেগে আছে। বিদিশা বলে, বারে, আমার বদলির অর্ডারটা আসবে বললাম না? শিরিন বলে, ঠিক তো, ভুলেই গেছিলাম। তবে ফোন করে আপনি যে হাসপাতালে যাবেন সেখানে গিয়েই দেখাবো। বেশ, তাই হবে। শিরিন যাওয়ার দিনে বিদিশাকে একটা কার্ড দিয়ে যায়। সেখানে লেখা, তাদের জন্য আমার করুণা হয় যারা নারী নয়, দুর্ভাগাদের জন্য আমার দুঃখ হয় যারা নারী নয়। অবিশ্বাস্য এই শিল্প, অতুলনীয় এই শিল্প, এই নারী, বিশ্বের বিস্ময়, বিচিত্রিতা। আমি নারী, বারবার চাই, শতবার চাই নারী হতে, নারী হয়ে জন্ম নিতে। সহস্র জন্ম চাই আমি, নারী জন্ম চাই। বিদিশা বড় চোখে তাকিয়ে বলে, বাহ, কার লেখা? তসলিমা নাসরিন। ও, খুব সুন্দর। আমি তেমন পড়ার সুযোগ পাই না আসলে। বেশ, পরের বার আমি আপনার জন্য কয়েকটা বই নিয়ে আসব। বিদিশা কথাগুলো শুনে কেমন হারিয়ে যায়। তারপর বলে, আসলে মানুষ একরকম ভাবে আর অন্যরকম হয়। কলেজে আমার সঙ্গে যখন দেবাশিসের দেখা হয় তখন মনে হয় ঠিক এমনটাই তো খুঁজেছি। আসলে আমি নিজেকে স্যাপিও সেক্সুয়াল মনে করতাম। শিরিন জিজ্ঞাসা করে, মানে? মানে মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন খুব স্বাভাবিকভাবেই সে চেহারা, বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি দেখে প্রেমে পড়ে। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা চেহারা কিংবা শারীরিক সৌন্দর্য নয়, শুধুমাত্র বুদ্ধিমত্তা দেখেই প্রেমে পড়েন। বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় স্যাপিও সেক্সুয়াল। বিদিশা বলে চলে, স্যাপিও সেক্সুয়ালদের প্রেম ও যৌনতার আবেদন জারিত হয় মস্তিষ্ককে নিয়ে। শারীরিক সৌন্দর্য বা সামাজিক অবস্থানের চেয়ে তাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় অপরদিকের মানুষটির বুদ্ধিমত্তা, অপরদিকের মানুষটির গভীর চিন্তা শক্তি, কৌতূহলী মনোভাব, কৌতুক প্রিয়তা, প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করার মানসিকতা তাদের প্রচণ্ড আকৃষ্ট করে। মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, দার্শনিক সমালোচনা থেকে তারা রসদ সংগ্রহ করে এবং মনে করে কারো যৌন আকর্ষণ শরীরে নয়, বরং তার মেধায় লুকিয়ে থাকে। তাই কখনোই সাজগোজ করা বা ভালো পোশাক পরা এসবের কথা ভাবিনি। একটু থেমে বিদিশা বলে, এই কারণেই স্যাপিও সেক্সুয়ালরা কখনোই হুট করে প্রেমে পড়েন না। যেহেতু শারীরিক সৌন্দর্য তাদের টানে না, তাই প্রেমে পড়তে তাদের সময় লাগে। ফলত বেশিরভাগ ক্ষেত্রেই আগে বন্ধুত্ব হয়। সময়ের সঙ্গে সঙ্গে মানসিক ও বৌদ্ধিক সংযোগ হলে তবেই আসে প্রেমের প্রশ্ন। মেধা বা বুদ্ধির আকর্ষণ সবচেয়ে বেশি হলেও শারীরিক আকর্ষণ যে একেবারেই নেই তা নয়, কিন্তু স্যাপিওদের কাছে শারীরিক আকর্ষণটা খুবই সাময়িক। দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য কখনোই চেহারাটা বড় হয়ে দাঁড়ায় না তাদের কাছে। স্যাপিওদের কাউকে পছন্দ মানে
সত্যিই পছন্দ। এর একটা কারণ, স্যাপিওদের সহজে কাউকে পছন্দ হয় না, অনেকটা সময় লাগে। উল্টো দিকের মানুষটার সঙ্গে মেধা ও বৌদ্ধিক সংযোগ স্থাপনের পরেই আসে তাকে ভালো লাগার প্রশ্ন। ফলে যখন কাউকে তাদের ভালো লাগে তখন সেটা বেশ সিরিয়াসই হয়। স্যাপিওসেক্সুয়ালদের সব সম্পর্কই শুরু হয় বন্ধুত্ব দিয়ে, সেখানে প্রেমের ছিটে ফোঁটাও থাকে না। তাই যখন আমার প্রথম মনে প্লেটোনিক স্তর পেরিয়ে প্রেমের সূত্রপাত হয়, তখন দেবাশিসও এইরকমই ভাবছে কিনা সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। ফলে বহুদিন দেবাশিসকে মনের কথা বলবো কি না বলবো তা নিয়ে আমার মনে সংশয় তৈরি হয়েছিল। শিরিন খুব মনোযোগী ছাত্রীর মতো শুনছিল। বিদিশা বলে, যারা অতিরিক্ত চিৎকার করে, মেজাজ দেখায় কিংবা বোকামি করে, তারা স্যাপিওদের দুচক্ষের বিষ। যারা নিজেদের অনুভূতিকে যুক্তির সাহায্যে ব্যাখ্যা করতে পারে, যারা চট করে মেজাজ হারায় না, জটিল পরিস্থিতিতেও শান্তভাবে সমাধান করার চেষ্টা করে, সেরকম মানুষকেই পছন্দ করে স্যাপিওরা। দেবাশিসকে আমার সেরকম মানুষই মনে হয়েছিল। খুব বেশি মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয় না সচরাচর, প্রেমের সংখ্যা নেই বললেই চলে। সাধারণত নিজের ছোট বৃত্তে থাকতেই পছন্দ করি, তাই হয়তো আশেপাশের অনেকেই আমাকে অহংকারী বলে ভুল করে। তাই যখন দেবাশিসের সঙ্গে বিয়েটা হয় ভেবেছি বোধহয় অঙ্কটা মিলল, কিন্তু পরে বুঝেছি সুন্দরী হওয়াটা বা সাজগোজ করাটাও মেয়েদের একটা যোগ্যতা। দেবাশিসের আজকাল আমায় তেমনভাবে মনেই পড়ে না। শিরিন মাথা নিচু করে থাকে। বিদিশা একটু থেমে বলে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তোমার গাড়ি কখন? শিরিন বলে, এই তো 5টা নাগাদ বর্ডারের ওপারে গাড়ি পাঠাবে। আমার এখান থেকে সীমান্ত পার হতে বড়জোর 1 ঘন্টা লাগবে। বিদায় নিয়ে চলে যাওয়ার পর বিদিশা যেন শিরিনের অভাবটা অনুভব করতে পারে। ওর সঙ্গে কয়েকটা দিন থেকে মেয়েটা বিদিশার অভ্যাস পাল্টে দিয়ে গেল। ঢাকাতে ফিরে যাওয়ার পরেও শিরিনের সঙ্গে যোগাযোগ থেকে যায়। ওকে নিয়মিত ওষুধের খবর দেয়, ব্যালকনির ছোট্ট বাগানে কি ফুল ফুটলো তার খবর নেয়। যেমনভাবে বিদিশা ওকে আর ফরিদকে চলতে বলেছে, সে সবের খবরাখবর জানায়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়। বিদিশা সেই সব খবর পড়ে, তবে সবসময় ব্যস্ততার কারণে উত্তর দিতে পারে না। শিরিন লিখেছে, পাশের 12তলা বাড়ির কনস্ট্রাকশনের ফলে আমার বারান্দার অনেক গাছ মরে গেল। বারান্দাগুলো একেবারে অকেজো হয়ে গেছে। আমার স্টাডি রুমটাও ভীষণ অন্ধকার হয়ে গেছে। এ ঘরে আসলে বড্ড ডিপ্রেসিং লাগে। আজ ডেস্ক, আলমারি, সাইড টেবিল সব কিছু গুছিয়ে শীতল পাটি পেতে বিছানায় বসে রইলাম কিছুটা সময়। আপা, আপনার কি বদলির খবর এলো? বিদিশার জীবন এখনো একটা সুটকেস নির্ভর হয়ে আছে। সোমবার আসে, সুটকেস খোলে, টানা কয়েকদিন ডিউটি করে, আবার বৃহস্পতি কি শুক্রবার ফিরে যায়। দেবাশিস যে ওই দিনগুলো বাড়ি ফিরতে পারে না তা নয়, হয়তো চায়ও না। সুসেন একই রকম আত্মমগ্ন হয়ে থাকে। মা এলো কি এলো না, ওর কিছু এসে যায় না। জয়মালা বুক দিয়ে একমাত্র সেতুটিকে আগলে রাখে। বিদিশা বুঝতে পারে তার ক্ষয় হচ্ছে, খুব ধীরে হলেও অবধারিত সেই ভাঙন। নিজে থেকে একবার মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়। তিনি কিছু ওষুধ খেতে বলেন। বিদিশার উদ্যোগী হয়ে সে ওষুধ আর খাওয়া হয় না। শিরিন খেয়াল করে এ মাসে তার তারিখ পার হয়ে গেছে। ফরিদকে এখনো কিছু বলেনি। নিজে নিজে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি দেখার কার্ড নিয়ে এসেছে। সকালে চানঘরে গিয়ে কার্ডে 2টো দাগ আবিষ্কার করে চোখে তার জল এসে গেছে। খবরটা প্রথমে বিদিশা আপাকে দিতে হবে। অনেকবার ফোন করে, কিন্তু ফোনটা নট রিচেবল হয়ে আছে। খুশির খবরটা ফোন করে জানাবে ভেবেছিল। শেষে বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপে লেখে, কিন্তু উত্তর তো আসেই না। উপরন্তু লক্ষ্য করে মেসেজ ডেলিভারির সংকেতও দেখায়নি।
খবরটা এখন ফরিদ জানে। নিজেই বলেছে আপার সঙ্গে গিয়ে দেখা করে আসবে। অন্তত প্রথম 3 মাস সেদিনকে কোথাও বেরোতে দেবে না, যতটা পারছে আগলে রাখার চেষ্টা করছে। সেদিনও এক চাঁদের রাত। শহরে বাস করে আকাশকে তেমন করে পাওয়া যায় না, তবু তার মধ্যে যতটুকু ধরা দেয় তার জন্যে নিজের ব্যালকনিতে এসে দাঁড়ায় শিরিন। হঠাৎ করে খেয়াল করে বিদিশাকে করা ওর মেসেজগুলো ডেলিভারি হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই একটা খবর আসে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত সোমবার গহীনপুরে ডাক্তার বিদিশা আমাদের ছেড়ে চলে যান। আপনার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্যের জন্য আপনাকে সরাসরি হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। মুহূর্তে শিরিনের চতুর্দিক কেমন ফাঁকা হয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকে। নিচ দিয়ে অবিশ্রান্ত গতিতে গাড়ি বয়ে চলেছে, সময়ের এক কোটর থেকে অন্য কোটরে। শুধু পড়ে থাকে মানুষের উষ্ণতার স্মৃতি। অতি শূন্যতার মাঝে শিরিন নিজের পেটের উপর হাত দিয়ে অনুভব করে নতুন মানুষের আগমনী। বিদিশার ভালোবাসাতে ভরিয়ে সে আসছে, নতুন করে গড়ে তুলবে শিরিনের সংসার। আর অনেক দূরে বিদিশার সব কটা ভেঙে যাওয়া স্বপ্নেরা পড়ে থাকবে তাদের অপূর্ণতাকে পাথেয় করে। এতক্ষণ শুনলেন ছোট গল্প প্রতিবেশী। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।